আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। যদি দেখতে এবং শুনতে পান ক্লিয়ার, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যদি প্রবলেম হয় সেটা ফোনে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অল্প সময়ের মধ্যে যেহেতু রাত বেশি হয়ে গেছে, 11টা বেজে গেছে, গুরুত্বপূর্ণ বেশ কিছু ব্রেকিং খবর দেব। একটা হলো আফগান এবং পাকিস্তানের আপডেট থাকবে পাশাপাশি। এবার চীনের জন্য অসাধারণ এবং রাশিয়ার জন্য অসাধারণ দুটো নতুন খবর হাজির হয়েছে। আর সেই অসাধারণ দুটো আরো বেশি অসাধারণ হয়েছে ইরানের জন্য। অর্থাৎ ইরানকে এবার অন্য পরিস্থিতির, অর্থাৎ মার্কিন যে ভয়ের আতঙ্কের যে জায়গাটা, সেখান থেকে বের করে এনেছে চীন এবং রাশিয়া। পাশাপাশি ইরানকে এখন ভয় পাচ্ছে আমেরিকা। এমন খেলা নতুন করে খেলে দিয়েছে চীন এবং রাশিয়া। এই খবরটি আপনাদের জানাবো। দর্শক, সব ওকে আছে তাহলে? আপনাদের কমেন্টে পেয়েছি, আমাকে একজন কমেন্ট করেছেন, মামুন নাটোরের বনপাড়া থেকে। ভাই, আপনার নাটোরের নামটি বলতে বলেছেন, বলেছি নাটোরের কাঁচাগোল্লা খাওয়াবেন একদিন, হ্যাঁ? ওকে। জি ভাই, আমার চট্টগ্রাম। আপনার কমেন্ট পেয়েছি ভাই, থ্যাংক ইউ। সবাই জেনে গেছেন না চট্টগ্রামের নামটা বললে আমি খুশি হই, সেজন্য চট্টগ্রামের নামটা উল্লেখ করেন। খুব সুন্দর জায়গা ভাই। তো আসেন, প্রথমে আমি পাকিস্তানের খবর দিই, তারপর চলে যাচ্ছি ইরানের খবরে। পাকিস্তানের আপডেট খবর বলছে, আফগান এবং পাকিস্তানের মধ্যে লড়াইতে এখন পর্যন্ত প্রায় 280 জনের মতো আফগান সেনা নিহত হয়েছে। আমরা আজকে দুপুরে যে খবরটি দিয়েছিলাম জুমার নামাজের পর, সেখানে বলেছিলাম যে সংখ্যাটা 150-র মতো। এখন সেটা আপডেট হয়েছে, প্রায় 280-র উপরে চলে যাচ্ছে নিহতের সংখ্যা, এবং আহতের সংখ্যা 400 ছাড়িয়েছে। এটা হলো পাকিস্তানের হামলায় আফগানিস্তানের ভেতরে অবস্থা। এবং বলা হচ্ছে যে প্রায় 18টি চৌকি, সীমান্তে আফগানদের যে চৌকি আছে তালেবানদের, 18টি দখলে নিয়েছে পাকিস্তান, এবং সেখানে পাকিস্তানের পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে। এবং 115টি সামরিক অস্ত্র, ট্যাঙ্ক, এপিসি বা ট্রুপ ক্যারিয়ার, যেগুলো দিয়ে সেনাবাহিনীর মুভমেন্ট করা হয়, যুদ্ধের জন্য অস্ত্র পাঠানো হয়, অর্থাৎ সামরিক যে যানগুলো আছে, 115টি ধ্বংস এবং দখলে নিয়েছে পাকিস্তান। মানে আফগানদের 115টি এই ট্যাঙ্ক, এপিসি বা কি বলে সামরিক যান, মানে সামরিক বাহিনীকে ট্রুপ ক্যারিয়ার যেটা বহন করে, সেগুলো ধ্বংস করা হয়েছে। এবং বলা হয়েছে প্রায় 73টি টার্গেট, মানে আফগানিস্তানের 73টি সামরিক পোস্ট ধ্বংস করে দিয়েছে পাকিস্তান, অ্যাটাক করে, বিমান হামলা করে এবং ড্রোন হামলা করে। আর আফগানদের পক্ষ থেকে বলা হয়েছে তারা 21 তারিখের পর, অর্থাৎ গত শুক্রবার রাতে, পাকিস্তানের 55 জন সেনা সদস্যকে হত্যা করেছে আফগান। এবং সেই হত্যার পরিস্থিতির আলোকে পাকিস্তান কালকে অপারেশন গজফ লিল হক শুরু করেছে। এবং এখন পর্যন্ত পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো, ড্রোনগুলো আফগানের ভিতরে ঢুকে টার্গেট জায়গাগুলোকে ধ্বংস করছে। সেটা কান্দাহার বলি, কাবুল বলি, এরকম আরো কয়েকটা শহরে, যেখানে আফগান তালেবানদের টেররিস্ট গ্রুপগুলো আছে, যেখান থেকে পাকিস্তানের প্রতিবেশী বা আমাদের প্রতিবেশী শত্রু দেশটির এজেন্সি সন্ত্রাসী কর্মকাণ্ড করাচ্ছে, যেখান থেকে সুইসাইড স্কোয়াডগুলো পরিচালিত হচ্ছে, যেখান থেকে পাকিস্তানের আক্রমণের পরিকল্পনাগুলো করা হচ্ছে। আইএসআই আফগানের ভেতর থেকে সেই তথ্যগুলো কনফার্ম করে করে সেগুলো পাকিস্তানের অপারেশন টিমকে দিচ্ছে, এবং সেখান থেকে পাকিস্তান তারা যুদ্ধ বিমান এবং ড্রোনের মাধ্যমে নিখুঁতভাবে এসে অ্যাটাক করে 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 তাদেরকে মেরে মেরে চলে যাচ্ছে এখন। অর্থাৎ আফগানিস্তানে কোনো, পাকিস্তান বলছে তারা কোনো নিরীহ মানুষকে মারছে না, কিন্তু যুদ্ধ শুরু হলে নিরীহ মানুষ কিন্তু প্রাণ হারাবে, এটি খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং পাকিস্তানের ভেতরেও খাইবার পাখতুনখোয়া সহ কয়েকটি অঞ্চলে আফগানদের অ্যাটাকে, কোয়াড কপ্টার অ্যাটাকে সোয়াত, আহমেদাবাদ সহ কয়েকটা এলাকায় বেশ কজন মানুষ আহত হয়েছে, এবং আফগানরা একটি মসজিদে হামলা করেছে পাকিস্তানের, নামাজরত অনেক মুসল্লিরা আহত হয়েছে এমন খবর পাওয়া গেছে। দর্শক, প্রথম সূত্রপাতটি হয় 21 তারিখের দিকে, অর্থাৎ আফগানদের কিছু সশস্ত্র গ্রুপের উপর পাকিস্তান অ্যাটাক করে। এ সময় প্রায় 80 জন সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করে পাকিস্তান। এর পরিস্থিতির আলোকে আফগানরা রাতে পাকিস্তানের সীমান্ত অঞ্চল খাইবার পাখতুনখোয়া অঞ্চলে তারা আবার অপারেশন করে, এবং পাকিস্তান বলছে তাদের 2 জন সেনা মারা গেছে।
আর আফগান বলছে তাদের 50 থেকে 55 জন পাকিস্তানি সেনাকে তারা মেরেছে এবং বেশ কজনকে তারা তুলে নিয়ে এসছে, মানে সেখান থেকে তুলে এনেছে। এই পরিস্থিতির কয়েক ঘন্টা পর রাত 3টার দিকে পাকিস্তান তাদের যুদ্ধ বিমানের মাধ্যমে তাদের যে অপারেশন গজব-লিল হক শুরু করে এবং এটার মাধ্যমে মোটামুটি কাবুল কান্দাহারে তালেবানদের শীর্ষ নেতারা যেখানে ঘুমাচ্ছিলেন তাদের ঘুম হারাম করে ফেলে এবং আফগানের ভেতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক পোস্টগুলোতে ব্যাপক বোম্বিং করে পাকিস্তান, একদম যুদ্ধের মতো। কখনো ড্রোন টার্গেটে এসে হিট করছে, কখনো যুদ্ধ বিমান এসে হিট করে এবং এখন পর্যন্ত এটার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। এটা হলো একদম মানে লেটেস্ট আপডেট। ইতিমধ্যে জাবিউল্লাহ মুজাহিদ, যিনি আফগান তালেবানদের মুখপাত্র, তিনি পাকিস্তানের মোটামুটি ধোলাই খেয়ে এবার আল জাজিরার কাছে প্রস্তাব দিয়েছেন তারা যুদ্ধবিরতি চায়। কি রে ভাই, তুমি যে নরেন্দ্র মোদী বুদ্ধি নিয়ে পাকিস্তানে বোমা মারতে গেলা, পাকিস্তানে মারতে গেলা, তোমার কি বুঝ আসে নাই যে তোমরা দুটা মুসলিম দেশ? তোমরা পাকিস্তানের মধ্যে টিটিপিকে বা বিভিন্ন সশস্ত্র সংগঠনকে ওই একটি দেশের বুদ্ধি নিয়ে, ওই একটি দেশের রয়ের প্রেসক্রিপশন নিয়ে তোমরা যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করো, তোমাদের মনে হয় না একটা মুসলিম দেশ? তোমাদের স্বাধীনতাটা এনে দিয়েছিল কি পাকিস্তান? তো এনে দিয়েছিল নাকি? তোমরা পারছিলা 20টা বছর পালাইছিল না গর্তের মধ্যে পাহাড়ি অঞ্চলে? আইএসআই আর ইমরান খান মিলে তো তোমাদেরকে স্বাধীন করে দিল, আমেরিকা পালালো, যে কারণে ইমরান খান ক্ষমতা হারালো। তোমরা সেই পাকিস্তানি সেনাদেরকে মারছো যারা তোমাদেরকে রক্ষা করেছিল। যে ভারত তোমাদেরকে 20 বছর দখল করে শোষণ করেছে তারা তোমার বন্ধু হয়ে গেল। এই সিনারিটা এখন আফগানে চলছে। তো জাবিউল্লাহ মুজাহিদ স্টেটমেন্ট দিয়েছেন তারা আলোচনায় বসতে চান। পাকিস্তান বলছে আলোচনা আর হচ্ছে না, কারণ দীর্ঘ কয়েক মাস ধরে আমরা আলোচনা করেছি, কখনো তুর্কিতে, কখনো কাতারে, কখনো সৌদি আরবে। আমরা যে আলোচনা করেছি সেই আলোচনার ফল কিছু আসেনি, কারণ আমরা তোমাদের সাথে আলোচনা করার পর তোমরা যাও ভারতের কাছে বুদ্ধি নিতে। ভারত তো দুটো মুসলিম রাষ্ট্রের মধ্যে বিরোধ তৈরি করে স্বার্থ হাতিয়ে নিচ্ছে। এখন জাবিউল্লাহ মুজাহিদ, আমি আল জাজিরা দেখলাম, তিনি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। তিনি বলছেন তারা পাকিস্তানের সাথে আলোচনা করতে চান। ইতিমধ্যে চীন দুই পক্ষকে শান্ত থাকতে বলেছে। কাতার, কুয়েত, সৌদি আরব, ইরান, চীন তারা পাকিস্তানের সাথে কথা বলেছে এবং পাকিস্তানের পক্ষে থাকার ঘোষণা দিয়েছে। পাশাপাশি আফগানদের পক্ষে শুধু একটি দেশ প্রতিবাদ জানিয়েছে, তার নাম নরেন্দ্র মোদীর ভারত। এখন বুঝতে পারছেন আপনারা কে কার পক্ষে? ইরান, চীন এবং কাতার, কুয়েত, সৌদি আরব, তুর্কি প্রত্যেকেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং এই ঘটনা যে কোনোভাবে দুটো দেশকে শান্ত থাকতে বলেছেন এবং ডায়ালগ চালু করতে বলেছেন এবং তারা বলছেন তারা পাকিস্তানের সাথে আছেন। এই পরিস্থিতিতে আফগানদের বোঝা উচিত পৃথিবীর কোনো মুসলিম দেশ তাদের পক্ষে দাঁড়াচ্ছে না কেন। কারণ এতদিন এই দেশগুলো যুদ্ধবিরতির জন্য বহু রকম চেষ্টা করেছে, কিন্তু ভারতের বুদ্ধিতে তারা সেটি করে নাই। এখন যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো যে পাকিস্তান বলছে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তারা আজ রাতেও ভয়াবহ অ্যাটাক চালাতে পারে। আজকে রাতে পাকিস্তান বড় রকম ম্যাসিভ আকারে অপারেশন চালালে এবং তাদের টার্গেট আছে যে তালেবানদের শীর্ষ কয়েকজনকে ওপারে পাঠিয়ে দেবে, যারা ভারতের এজেন্ট হয়ে কাজ করছে বা যারা ভারতের এজেন্টটা বাস্তবায়ন করছে। এবং তারা স্টেট বলছে যে এটা তালেবানদের যুদ্ধ না, এটা আমাদের শত্রু দেশটির প্রক্সি বাহিনী তালেবান হয়ে কাজ করছে। বুঝতে পারছেন? মানে ভারতের প্রক্সি হয়ে তালেবানরা কাজ করছে, এটাকে সরাসরি পাকিস্তান অভিযোগ করেছে। চলেন আমরা চলে যাচ্ছি আপনাদের জন্য এবার সরাসরি ইরানে, যে খবরের জন্য বসে আছেন। দর্শক, মাসুম ভাই এই শালাগো কিছু পাদানি দরকার। পাদানি দিচ্ছে ভাই ব্যাপক আকারে, মোটামুটি কান্দাহার, কাবুলের তালেবানদের আক্রমণ সব জ্বালাই দিচ্ছে পাকিস্তান। আমি যে ফুটেজ দেখছি হয়তো সব বলতে পারতেছি না। পাকিস্তান কোন দেশ বুঝতে হবে। বিশাল ভারত যারা অপারেশন শুরু করছিল, মনে আছে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর, তারা একদম রাফাইল নিয়ে ঢুকছে, শোঁ করে ঢুকছে। পাকিস্তান মাত্র কয়েক ঘন্টার মধ্যে 5টা রাফাইল খেয়ে ফেলাইছে। তাদের রাশিয়ান S-400 হোতায় ফেলাইছে, তাদের ব্রাহ্মস মিসাইল স্টোরকে হোতায় ফেলাইছে, চেকপোস্ট ফালায় সব পালাইছে। মনে আছে তো? কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের শাহিন যখন আকাশে উড়বে বুঝবেন কিছু করতে যাচ্ছে। F-16 নিয়ে যখন পাকিস্তানের বিমান বাহিনীর উপরে উঠবে বুঝবেন যে তারা কিছু একটা ঘটায় ফেলবে। আফগানে তো F-16 উঠছে, ড্রোন ঢুকে গেছে,
তুর্কি ড্রোন পাকিস্তান ঢুকাই দিচ্ছে আফগানের মধ্যে, তাহলে কি করতে পারে আজকে, কি করতে পারে রাতটা কল্পনা করেন। অর্থাৎ আফগানকে আজকে একটা জিনিস মানতে হবে, সেটা হলো যে মুসলিম দেশ তোমরা ভারতের বুদ্ধিদার এক পা চলবা না, তোমরা প্রয়োজনে পাকিস্তানের সাথে গুতাগুতি করো, কিন্তু নিজেরা ভাই ভাই হয়ে থাকো। বাংলাদেশ ৭১ পাকিস্তান থেকে আলাদা হলেও পাকিস্তানে বাংলাদেশের সাথে পাকিস্তানিদের মানুষের হৃদয় টান আছে। আমাদের সরকারগুলি হয়তো একটু ভারতকে খুশি করতে ইলিক ঝিলিক করে, কিন্তু আমরা বুঝি না আমাদের প্রতিবেশী দেশটি কত বন্ধু আমাদের। পাকিস্তানরা বোঝে, আফগানরা বোঝে না, মাথা মোটা জাতিটা বোঝে না এটা। ওদের কাছে বাংলাদেশ এবং পাকিস্তানের চেয়ে প্রিয় হলো ওই দেশটি। আসেন দর্শক, বিষয়টি হলো যে ইরান এই মুহূর্তে তার দুটো মিত্রকে খুব শক্তিশালীভাবে পেয়েছে, এরকম কিছু তথ্য আসছে আজকে মার্কিন কিছু গণমাধ্যম থেকে। মার্কিন প্রায় ৪-৫টা গণমাধ্যম বলছে যে ইরানের হয়ে খেলছে এখন রাশিয়া, চীন। কি রকম? আমেরিকা পরপর দুবার ইরানে আক্রমণের প্ল্যান করেও সেখান থেকে ফিরে গেছে। তার প্রধান কারণটি হলো আমেরিকার গোয়েন্দারা তথ্য পেয়ে গেছে যে ইরান জেনে গেছে মার্কিন পলিসি বা পরিকল্পনা কি, কোথায় কোথায় আক্রমণ করবে, এবং সেই হিসেবে তুর্কির MITও কিছু তথ্য দিয়ে ইরানকে সতর্ক করছে যে তোমার কোথায় কোথায় টার্গেটে আক্রমণ করবে। কারণ ইরানকে তো আমেরিকা পুরো যুদ্ধের জন্য ডাকেনি, তাদের টার্গেট ফিল করবে, কয়েকটা জায়গা অপারেশন করে কয়েকটা ব্যক্তিকে মেরে দিয়ে চলে যাবে। ইরান সেই জায়গাগুলো শনাক্ত করে ফেলে এবং পাল্টা প্রতিরোধ গড়ে তোলে, আমেরিকা বুঝে ফেলে। মূলত রাশিয়া এখন যে খেলাটা খেলছে, আজকে যে মার্কিন গণমাধ্যমে তথ্য এসছে সেখানে বলা হচ্ছে যে রাশিয়া আমেরিকার ভেতরে হ্যাকার দিয়ে বা তাদের ইন্টেলিজেন্স ব্যবহার করে মার্কিন পরিকল্পনা হাতিয়ে নিয়েছে, এবং সেই মার্কিন পরিকল্পনা অর্থাৎ মার্কিনীরা ইরানের কোথায় কোথায় কিসের মাধ্যমে অ্যাটাক করবে, কোথায় F-35 ব্যবহার করবে, কোথায় তারা ড্রোন ইউজ করবে, কোথায় তারা বাংকার ব্লাস্টার ইউজ করবে, কোথায় তারা B-2 বোম্বার্স ইউজ করবে, পুরো প্ল্যানগুলো জেনে গেছে। এবং কোন কোন টার্গেটে আমেরিকা ইরানের আক্রমণ করবে পুরো প্ল্যানগুলো জেনে গেছে রাশিয়া। এবং রাশিয়া এই প্ল্যানগুলো জেনে ইরানকে জানিয়ে দিয়েছে, শুধু জানিয়ে দেয়নি, এই প্ল্যানগুলো ধরুন যে স্থানে 35 দিয়ে অ্যাটাক করবে যুদ্ধ বিমান ৫ম প্রজন্মের, এখানে 35কে ধ্বংস করার জন্য রাশিয়া ইরানকে সেই অস্ত্রটাও দিয়ে দিচ্ছে যে তোমার এইখানে 35 দিয়ে অ্যাটাক করতে পারে, অতএব তুমি এখানে 35কে সার্চ করার জন্য তুমি এই মিসাইলটা বসাও। এটা এত স্পিডে, এত মুভমেন্টে, বা এটা এত মানে রাডার স্পিডকে কন্ট্রোল করে এইভাবে ধ্বংস করতে পারবে বলে দিচ্ছে। তোমার এখানে তারা B-2 বোম্বার্স মারতে পারে, তোমার এখানে তারা এইটা দিয়ে অ্যাটাক করবে, তোমার ওখানে তারা ওইটা অ্যাটাক করবে। তো রাশিয়া পুরো পলিসিটা বুঝে ইরানকে জানিয়ে দিয়ে তারা সেখানে বিপরীত ওষুধ দিয়ে দিছে, অ্যান্টিবায়োটিক দিয়ে দিছে, একেবারে ডাইরেক্ট কোন ওষুধের কোন অ্যান্টিবায়োটিক সেটা দিয়ে দিছে। পাশাপাশি চীন রিয়েল টাইম ইন্টেলিজেন্স দিয়ে চীন প্রতি মুহূর্তে আমেরিকার টোটাল মুভমেন্টকে ফলো করছে, করে চীন তার বিকল্প পদ্ধতিতে ইরানকে সেই তথ্য আবার দিচ্ছে এবং তার আপডেট অস্ত্র দিয়ে দিচ্ছে। অর্থাৎ চীন আর রাশিয়া ইরানকে দিয়ে আমেরিকাকে সাইজ করতে চায়। এখন প্রশ্ন করবেন অনেকে যে ইরান এবং ইসরায়েলের লড়াইতে রাশিয়া ইরান তো বড় ভূমিকা রাখেনি। একটা বিষয় মাথায় রাখতে হবে আপনাদের, যে প্রায় 20 থেকে 22 এরকমই হবে, 22 লক্ষ রাশিয়ান ইহুদি তারা ইসরায়েলে বসবাস করে, এবং এরা সব বলা যায় যে মাফিয়া, এক একজন মানে রাশিয়ার ব্যবসা বাণিজ্য কন্ট্রোল করার মতো লোক। তো রাশিয়া কখনো চাইবে না তার ধর্মের লোকগুলো সেখানে মারা যাক, স্বাভাবিক, এখানে ধর্ম একটা ব্যাপার আছে। কিন্তু আমেরিকার সাথে রাশিয়ার বীরত্ব অন্য জায়গায়। রাশিয়ার টার্গেট আর ইরানের টার্গেট কি? রাশিয়ার টার্গেট হলো যদি আমি ইরানকে দিয়ে, আমি না, যেহেতু আমি যুদ্ধে নাই, আমি ইরানকে দিয়ে আমেরিকার 2-4টা 35 ফালাই দিতে পারি। আমি যদি আমেরিকার গর্বের কয়েকটা বড়, ধরেন তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনকে ওড়াতে পারি, ধ্বংস করতে পারি, ডোবাতে পারি, তাহলে পুরো পৃথিবীতে আমেরিকা তার অস্তিত্ব সংকটে পড়ে যাবে, মোরলগিরির চাদরে টান পড়ে যাবে। তখন মোরলগিরিটা আসবে রাশিয়ার হাতে, যে রাশিয়ার অস্ত্র দিয়ে হয়েছে। রাশিয়া তো মারে নাই, রাশিয়া ইরানের কাছে অস্ত্র বিক্রি করেছে, ধরেন বিষয়টা এরকমই হবে। তো এই ক্ষেত্রে রাশিয়া যে খেলাটা খেলছে, তারা ইরানকে দিয়ে খেলাটা খেলতে চায়। কারণ যখন ইরান রাশিয়া আমেরিকার অস্তিত্বে টান দেবে, অস্তিত্ব মানে তাদের
কি বলে যে তাদের শ্রেষ্ঠত্বে হাত দিয়ে বসবে, তখন আমেরিকা আর পরাশক্তি থাকবে না, বা তারা এই মুহূর্তে যে সুপার পাওয়ার বিশ্ব মোড়ল, এই মোড়লটা থাকবে না। এই মোড়লিপনার পোশাকটা আরেকজনের গায়ে পড়ে যাবে। পাশাপাশি আমেরিকা আর ইউক্রেন নিয়ে মাথা ঘামাতে পারবে না, তখন একচাটিয়া ইউক্রেনকে ধোলাই দিয়ে কন্ট্রোলে নিয়ে নিবে রাশিয়া। চীনের স্বার্থ হলো তাইওয়ান ইস্যুতে চীনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আমেরিকা। চীন চাইছে তার প্রযুক্তি দিয়ে ইরানের মাধ্যমে আমেরিকাকে আরো বড় ধাক্কা দিতে, তাতে করে আমেরিকা তাইওয়ান থেকে সরে যাবে, তার নজর পড়বে এবার নিজের দিকে, যাবে আল্লাহ ইরানের কাছে আমি মাইর খেয়ে গেছি। সেটা বুঝতে পারছেন? অর্থাৎ এই মুহূর্তে তারা ইরানকে অনেক ভালোবাসে, বিষয়টা এরকম না, ইরানকে দিয়ে খেলছে। আমি একটা উদাহরণ দিই, জামাত আর বিএনপি তারা 20 বছর বা 1.5 যুগ বন্ধু হয়েছিল না, 20 দলীয় জোট করে, 20 বছর না, 20 দলীয় জোট, তারা প্রায় কাছাকাছি টাইম, 20 বছরের মতো, তারা একটা জোট না? তাদের দুজনেরই শত্রুকে আওয়ামী লীগ। তো কিন্তু জামাত আর বিএনপি তো এক দল না, আলাদা দল। এবার তো আমরা বুঝলাম নির্বাচনে কি অবস্থা, দুজন দুজনের বিরুদ্ধে পারে না, দুজন দুজনের নেতাকে ল্যাংটা করে ফটোশপের ছবি বানিয়ে নেটে ছেড়ে দিচ্ছে। তো যখন হাসিনাকে ধোলাই দেওয়ার প্রয়োজন হয়, তখন এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সব একজোট হয়েছে। যখন হাসিনা মানে আওয়ামী লীগ ধরেন আমেরিকা পালাই গেছে গা, তখন সব মানে আবার বিএনপি জামাত এনসিপি কামড়াকামড়ি শুরু করছে। এখন বিএনপির কাছে যেমন হাসিনাই ভালো ছিল। বিষয়টা হলো আমেরিকা এই মুহূর্তে শুধু ইরানের সাথে খেলবে না, তারা চীনের সাথে খেলবে, রাশিয়ার সাথে খেলবে, এবং রাশিয়া প্রতি মুহূর্তে ইরানকে টোটাল তথ্য শেয়ার করছে। তোমাকে কোথায় কোথায় আক্রমণ করবে, কি কি আক্রমণ করবে, সেই আক্রমণের জন্য তোমার কি কি প্রস্তুতি লাগবে, রাশিয়া সেগুলো আবার দিচ্ছে। সেম চীনও সেই কাজটি করছে। এভাবে এখন একটা বড় রকম চাপে ফেলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্প এদিকে চীনের জনগণকে ইরান থেকে সরে যেতে বলা হয়েছে। আমেরিকা চীনে আক্রমণ করবে কি করবে না, করবে কি করবে না, এটা নিয়ে কিন্তু একটা টানাপোড়েনে পড়ে গেছে। মার্কিন সিএর সাবেক প্রধান, মার্কিন চিফ অফ স্টাফ জেনারেল চেয়ারম্যান, প্রত্যেকে বলছে এই যুদ্ধটা আমেরিকার জন্য কঠিন হবে এবং এখানে জয়ের সম্ভাবনা খুব কম। এই পর্যন্ত বহুবার তারা অ্যাটাক করার পরিকল্পনা করে ফিরে এসছে। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কি করবেন বুঝতে পারছেন না, কারণ তিনি যদি এখন লেজ গুটিয়ে পালিয়ে আসেন, তাহলে ইরান মধ্যপ্রাচ্যে তার মোড়লগিরিটা আরো বাড়াবে। এটা হলো আমেরিকার টেনশন। আবার স্বল্প পরিসরে যদি অ্যাটাক নাও করে, ইসরায়েল ছাড়বে না, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ দিক চলে আসবে। কারণ পৃথিবীর এই বড় বড় দেশগুলো কন্ট্রোল করে কারা, আপনারা বুঝতে পারছেন। সমস্ত মাফিয়ারও ছোট্ট দেশটার মধ্যেই থাকে, ইসরায়েল। তো এই পরিসরে আমেরিকার প্রেসিডেন্ট তার টিকে থাকাও আছে, ওই জান পাখিটা বা তার টিকে থাকার মূল চাবিটা ওদের হাতে আছে। সবকিছু মিলে একটা লেজে গুবের অবস্থা হয়ে গেছে। তারপরও যে কোনো সময় ইরানে আক্রমণ করতে পারে। ইরানও পাল্টা প্রস্তুতি নিয়ে রেখেছে তার দুই বন্ধু রাষ্ট্র চীন এবং রাশিয়ার কাছ থেকে। সবকিছু মিলে আমার মনে হচ্ছে যে একটা ভিন্ন মাত্রা যুদ্ধ পৃথিবী দেখতে যাচ্ছে। পাশাপাশি ইরান তারাও প্রস্তুতি নিয়ে রেখেছে, তাদের নিজস্ব যা আছে, আবার মিত্র বা বন্ধুর কাছ থেকে যা পেয়েছে, সবকিছু মিলে আমরা আশা করি এই যুদ্ধটা না হোক। আমরা চাই যে কোনোভাবে আবার ডায়ালগ হোক। আমরা চাই পাকিস্তান এবং আফগানের যুদ্ধটা বন্ধ হোক। আমরা চাই আমেরিকা ইরানের মধ্যেও যে উত্তেজনার গন্ধ পাচ্ছে সেটাও বন্ধ হোক। কারণ আলোচনার দরজা আবার বন্ধ হয়ে গেছে, আলোচনার সময়টা শেষ হয়ে গেছে। ইরান কিছু প্যাকেজ দিয়েছে আমেরিকাকে, আমেরিকা সেগুলো নেবে কিনা, আবার ট্রাম্প যেহেতু বড়, সেই ইরানের কাছে হারবে কিনা, এই অহংকারের লড়াইটা এখন টিকে আছে। তারপরও এর মধ্যে যে দুটো খবর পেয়েছি মার্কিন গণমাধ্যম দেখে আজকে আমি আপনাদেরকে শোনালাম, যে মূলত আমেরিকার গোপন পরিকল্পনাগুলো হাতিয়ে নিয়েছে রাশিয়া এবং সেগুলো ইরানকে জানিয়ে দিয়েছে। এবং চীনও একইভাবে প্রতি মুহূর্তে রিয়েল টাইম ইন্টেলিজেন্স দিয়ে তাদের উপগ্রহের মাধ্যমে, চীন কিন্তু আমেরিকার কাছাকাছি পৌঁছে গেছে বা কখনো কখনো আমেরিকার চেয়ে উপরে চলে গেছে চীন। তারা প্রতি মুহূর্তে সকল তথ্য এখন ইরানকে দিচ্ছে, আর ইরান সেখান থেকে আমেরিকাকে মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করে বসে আছে। এই পরিস্থিতিতে আমরা হয়তো একটা বড় কিছু দেখতে পারি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেক